বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ চিরস্থায়ী হবে না। সেই অনুপ্রেরণা নিয়ে মিরপুরের দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু রাজনৈতিক মাঠে সক্রিয় ছিলেন। আওয়ামী সরকার আমলে নানা প্রতিবন্ধকতা, হামলা, আক্রমণ, পুলিশি মামলা সহ্য করে গেছেন বছরের পর বছর তিনি ও তার নেতাকর্মীরা। বিএনপি যে মাঠে ছিল এর কারণই হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ক্রমাগত উদ্দীপনা এবং ক্রমাগত যে উদ্দীপক বক্তব্য উনি আমাদেরকে এই স্পৃহা দিয়ে নিয়ে এসেছেন যে এক সময়ে এটার অবসান হবে। ফ্যাসিবাদ ফ্যাসিস্ট কোনোদিন চিরস্থায়ী হবে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আপনার বাসায় আজকে হামলা, আপনি রুখে না দাঁড়ালে, আপনি যদি প্রতিরোধ না করেন তাহলে আপনার পরিবারের উপর হামলা হবে, আপনি নিশ্চিন্ন হবেন। এবং তার কথাই কিন্তু উজ্জীবিত এই বিএনপি সাথে ছাত্র জনতার সাথে মিশে গিয়ে 439 জন বিএনপি নেতাকর্মী প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানে 5ই আগস্টে। তো তার কারণটাই কিন্তু সেটা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রমে, তার উদ্দীপনায় আজকে কিন্তু নেতাকর্মীরা এত অত্যাচারের পরও মাঠে ছিল যে একদিন সুসময় আসবে, যে নাগরিকের সাংবিধানিক অধিকার আছে তার প্রতিবাদ করার, তার ন্যায্য অধিকার চাওয়ার, বাক স্বাধীনতা চাওয়ার, মুক্ত কণ্ঠে সে তার বক্তব্য দিতে পারে। সেখানে আপনার সাংবিধানিক অধিকার আপনি হরণ করে নিলেন আইসিটি অ্যাক্ট, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে। আপনি কোনো কিছু বক্তব্য প্রকাশ বা মতের অমত হলেই, অমিল হলেই আপনাকে গ্রেফতার বা গুম করে নিয়ে যাওয়া হতো। সাজু বলেন, নেতাকর্মীদের মামলা দেয়া ছিল ডাল ভাত, যখন তখন পুলিশ এসে ধরে নিয়ে যেত। এরপর অভিনব কায়দায় একের পর এক মামলায় গ্রেফতার দেখানো হতো। নেতাকর্মীরা সবসময় গ্রেফতার আতঙ্কে থাকতেন। এসব প্রতিবন্ধকতার মধ্যেও বিএনপির কার্যক্রম নিয়ে সোচ্চার ছিলেন তিনি। আমি নিজে 82টা মামলার শিকার। আমার শ্রদ্ধেয় বাবা মিরপুরের 5বারের, বৃহত্তর মিরপুরের 5বারের এমপি আলহাজ এস এ খালেক সাহেব, ওনাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে জামিন নিতে হয়েছে। তা আপনি বুঝেন তো এই পলাতক অবস্থায় উনি, আমার বাবা আলহাজ এস এ খালেক সাহেব, উনি নিজেও মিরপুরের এই বাসভবনে থাকতে পারেননি, আমিও পারিনি। আমরা সবসময় অন্যত্র বসবাস করতাম। তো এই যে পুরো পরিবার পরিজন নিয়ে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, একদম তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে আপনি খোঁজ নিয়ে দেখবেন, মুক্তিবরণ করে কারা থেকে বার হতে আবার গ্রেফতার। শাহালি থানা সবচাইতে বেশি, তারপর মিরপুর থানা, দারুসালাম থানা। এদের অত্যাচারে আপনি জনগণকে ভিতরে এখন যে সোচ্চার যে উচ্ছ্বাস দেখছেন, এই উচ্ছ্বাসের কারণটাই হচ্ছে তাদের এক ধরনের সত্যিকার অর্থে স্বাধীনতা তারা লাভ করেছে। আমরা যদিও বলি দ্বিতীয় স্বাধীনতা, আসলেই স্বাধীনতা, কারণ তারা নিজের বাড়িতে ঘুমানো তো দূরের কথা, পরিবার পরিজনকে দেখতে পারেনি দীর্ঘ এই কয়েক বছর। নিকটজনের মৃত্যুতে যদি না আসতে পারেন, এর চেয়ে বড় ভারাক্রান্ত হৃদয় আপনার আজীবন কিন্তু তাড়িয়ে বেড়াবে আপনাকে। তো সেই ঘটনা কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নেতৃবৃন্দ। তো এটা ছিল একটা পৈশাচিক ব্যাপার, কেননা একদিকে তারা লুটতরাজ, মানুষের জায়গা দখল, চাঁদাবাজি করে আপনার জায়গা জোর করে রেজিস্ট্রি করে নিয়ে নিত অল্প দামে, পানির দামে। অনেক প্রবাসীর জায়গা তারা এভাবে নিয়ে নিয়েছে, যেটা বাজার দাম কোটি টাকা, সেটা আপনাকে 1 লাখ টাকা মূল্যে জোর করে রেজিস্ট্রি করে নিয়ে দেখাতো এটা আমি কিনে নিয়েছি। তো অভিনব পন্থায় তারা দখলবাজি করেছে। তো সেখানে তো গত 15টি বছর বিএনপি যে সকল কর্মসূচি পালন করলো, এত হত্যা, এত নির্যাতন, এত মামলা, গ্রেফতারের পরও, তো এটা কিন্তু একটা প্রশংসার দাবি রাখি। আমাদের এই শাহালি, মিরপুর, দারুসালামের নেতাকর্মী বিন্দু বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, সিনিয়র কোনো কিছু মানা হয়নি, প্রত্যেকেই কারাবরণ করতে হয়েছে। এবং আপনি জানেন যে সিএমএম কোর্ট থেকে জামিন লাভ করা যেত না। বিএনপির এই নেতা বলেন, 2018 সালে ঢাকা 14 আসনে নির্বাচন করতে গিয়ে হারিয়েছিলেন এক নেতাকে, যা এখনও তাকে কষ্ট দেয়। এখনও আমি ভারাক্রান্ত হৃদয়েই বলবো তাদের প্রতি, সেই সব পরিবারের প্রতি যাদের এখনও, যারা গুম হয়ে এখনও তারা জানেন না সে ব্যক্তিটি কি মৃত, নিখোঁজ, না তার লাশটাও তারা দেখতে পারেনি। তার মধ্যে একজন স্বেচ্ছাসেবক, আমাদের স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক ডক্টর সগির, তখন ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমি ছিলাম ধানের শীর্ষে প্রার্থী এই আসনে, ঢাকা 14 আসনে। আমার বাসায় প্রচার অভিযানের যেই প্রচারপত্র নিয়ে বাসার বাসভবন থেকে বের হওয়া মাত্রই তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তাড়া করে এবং কল্যাণপুরে তার মৃতদেহ পাওয়া যায়।
তো তাকে এবং পরবর্তীতে তার গায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়, মৃত পাওয়া যায়, তাকে ওখানেই ক্রস ফায়ারে মেরে ফেলে। তো এরকম গুমের শিকার যারা আছে সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা। তারা এখনও জানে না, আশায় আছে একদিন ফেরত আসবে। তো এর চেয়ে বেশি আর কষ্টের কী হতে পারে? আমার এখনও তাদের জন্য কষ্ট হয়, সেই পরিবারদের প্রতি যাদের পরিজনকে তারা গুমের শিকার হয়েছে, যারা এখনও আশায় আছে কোনোদিন তারা ফেরত আসবে। পাশাপাশি যারা ক্রস ফায়ারে নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি বিনা বিচারে। কিন্তু পাশাপাশি এটাও বলতে বাধ্য হই আমি যে আমাদের নেতাকর্মীরা যে প্রতিনিয়ত যে কারাবরণ করেছেন, রিমান্ডে গিয়ে অত্যাচারের শিকার হয়েছেন, শারীরিকভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, হাড়গোড় ভেঙেছে, এখনও চিকিৎসা করে সুস্থ হতে পারেনি। আমি নিজে একটা উদাহরণ দিতে পারি আমার নিজের। আমার একটা অস্ত্রোপচার সার্জারি হয়েছিল টিউমারের বিদেশে। দেশে আসার পর সেই সার্টিফিকেট দেখানোর পরও আমাকে কোর্টে যেতে বাধ্য করা হয় আমার জামিন নেওয়ার জন্য। কোর্ট কোনোভাবেই মানতে নারাজ যে আমার পেটে, লোয়ার অ্যাবডোমেনে আমার যে সার্জারি ছিল সেই ক্ষত শুকায়নি, সেই অবস্থায় আমাকে কোর্টে হাজির হতে হয়। কোর্টের সিঁড়ি বেয়ে 8 তলা, সেখানে গিয়ে আমার জামিন নিতে হয়েছে। তো তখনকার নিম্ন আদালতও যেন ওই পুতুল ছিল। উপর থেকে যেটা বললেন প্রধান নির্বাহীর নির্দেশে বিএনপি হলেই জামিন দেওয়া যাবে না। তো আমি রোগী হই, অস্ত্রোপচারে আমি যতই ধরাশায়ী থাকি, কিছু অমানবিক আচরণ তারা করেছে। তো এই অমানবিক আচরণের ফল কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছে। তো সব কিছুর বিচার আল্লাহ করেন এবং সেটাই কিন্তু এই বাংলাদেশের জনগণ আবারও প্রত্যক্ষ করে। সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে মিরপুরে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্য কোথাও না হলেও আপনি হয়তো ভাববেন রমনা পল্টনের প্রচুর গ্রেফতার দেখানো হয়, সেটা হচ্ছে সাধারণ লোক। কিন্তু এখানে একদম দলীয় ইউনিটের সদস্য, ওয়ার্ডের নেতৃবৃন্দকে গ্রেফতার প্রতিনিয়ত করা হতো। অথচ তখন ঢাকা শহরে কোনো বিএনপির কর্মসূচি নাই যেই মাসে, সেই মাসেও অর্থাৎ অবিরাম গ্রেফতারের শিকার হয়ে তারা জেল জরিমানা এবং নির্যাতনের শিকার হতো, রিমান্ডে নিয়ে যাওয়া হতো। লক্ষ লক্ষ টাকা দাবি করা হয়েছে, সেই টাকা যারা দিতে পারেনি পায়ে গুলি করা হয়েছে। এমনকি মিরপুর থানায় প্রথম ঢাকা মহানগরে যদি খোঁজ নিয়ে দেখবেন যে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। তৎকালীন ওসি সালাউদ্দিন, যিনি পরবর্তীতে হোলি আর্টিজানে ক্রস ফায়ারে মারা যায়, নিজেও ক্রস ফায়ারে মারা যান। তো সেই ওসি সালাউদ্দিন কারোর কাছে 20 লাখ 25 লাখ এইভাবে টাকা দাবি করতো। টাকা দিতে না পারলে পায়ে গুলি করে পঙ্গুও করে ফেলেছে অনেকজনকে। তো এই মিরপুর থানাতেই প্রথম আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার মাধ্যমে সংঘটিত হয়। শুধু তাই না, বাসায় গিয়ে বিএনপির নেতাকর্মীকে না পেলে তাদের পরিজন, বাবা মা, ভাই, ভাগনা, ভাগ্নি, যাকেই হোক গ্রেফতার করা হয়েছে। এবং আমি এই নেতাকর্মী গ্রেফতারের জন্য আমার 2টা প্যানেল আইনজীবী ঢাকা বারের প্রতিনিয়ত তৈরি থাকতো, প্রত্যেককে জামিন করানো, তাদের জেল গেটে খোঁজ নেওয়া, জেলে থাকা অবস্থায়, কারাবন্দি থাকা অবস্থায় খোঁজ নেওয়া। এবং তারা পরের দিন জেলে কোর্টে হাজির করা মাত্রই জামিনের জন্য আমার আইনজীবী প্রস্তুত থাকতো। তো এটা অবাক হতাম যে আজকে তো বিএনপির শান্তিপ্রিয় কোনো কর্মসূচি নাই, তারপরেও গ্রেফতার চলছে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই ঢাকা 14 আসনের তৎপরতা একটু অপতৎপরতায় পরিণত ছিল। তো কোনো নেতাকর্মী বাসায় থাকা তো দূরের কথা, তাদের আত্মীয়স্বজন পরিজনও কারো বাবা মা মৃত্যুবরণ করার পরও জানাজা অংশগ্রহণ করতে পারেনি, ভাগ্য হয়নি। এই শুধুমাত্র জানাজা অংশগ্রহণের জন্য আসার জন্য সেখানে পুলিশি হামলার শিকার হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উদ্দীপক ছিল বিএনপি। তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা মাঠে ছিল বলেই দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। এই বৈষম্য বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করে তাদেরকে রাজপথে নামতে। পেছন থেকে কিন্তু আমরাই উদ্দীপক হিসেবে কাজ করেছি। উদ্দীপনা সৃষ্টি কিন্তু বিএনপি করে গিয়েছে এবং বিএনপির 439 জন সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই যে তারা ছাত্র জনতার পাশাপাশি মুখে নাম না নিলেও তারা পাশে থেকে রক্ত বিসর্জন দিয়ে, জীবন বিসর্জন দিয়ে আজকে 5ই আগস্টে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বৈরাচারকে পলায়ন করতে বাধ্য করা হয়েছে। এটা একটা বিশাল পরাজয়। মুখে যাই বলুক, আওয়ামী লীগ যে অত্যাচার করে দেশের অর্থনীতি শুধু পঙ্গু করেনি, দেশের মানুষের মনোবল, মানুষের সাংবিধানিক অধিকারকে তারা ভুলুণ্ঠিত করেছে না, শুধু আমি বলবো পদদলিত করেছে, রীতিমতো অপমান করেছে। আপনি জানেন যে দেশটা বাংলাদেশের সবার, কারো একার না। এই দেশ আমার, আপনার, প্রত্যেকেরই।
এই দেশের 1971 সালে যারা স্বাধীনতায় প্রাণ বিসর্জন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা দেখাই, তাহলে আপনি কখনো তার পিতৃত্ব দাবি করবেন না যে এই দেশ আমার বাবার। আপনি বলতে পারেন যে আমাদের প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন বা অংশগ্রহণ আছে। সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, কখনোই আওয়ামী লীগের চরিত্রে ফিরবে না। বিএনপি কখনোই দলের শৃঙ্খলা পরিপন্থী, গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজ কোনো নেতাকর্মী করবে এবং সেটাকে সমীহ বা সহ্য করবে, বিএনপি সেই দল না। তো বিএনপির সাথে আওয়ামী লীগের গুণগত পার্থক্যই সেখানে। বিএনপি জনগণের দল। কীভাবে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু কীভাবে মানুষকে সংশোধিত করে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত আমরা কিন্তু কর্মশালা করে যাচ্ছি। আমাদের 31 ধারা বিএনপি আগামীতে কীভাবে দেশ চালাবে, জনগণের কী কাজ করলে কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কীভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, কীভাবে দেশের প্রবৃদ্ধি হবে, কীভাবে দেশ একটি সমৃদ্ধশালী অর্থনৈতিক দেশে পরিণত হবে, এটার জন্য প্রতিনিয়ত আমাদের প্রতিদিনই থানা, ইউনিয়ন, জেলা থেকে শুরু করে এখন কিন্তু থানা, আমাদের ঢাকা মহানগরী থানাতে কর্মশালা হচ্ছে। এই কর্মশালার উদ্দেশ্য হচ্ছে নেতাকর্মীদেরকে প্রশিক্ষিত করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া আমাদের এই বার্তাগুলো, আমরা যাতে জনগণকে তুলে ধরতে পারি আগামী দিনগুলো বিএনপি কীভাবে নিয়ে যাবে, কীভাবে রাষ্ট্র শাসন পরিচালনা করবে, যাতে করে একটি উন্নত জীবনযাপন করতে পারে এবং একটু নিশ্চিন্ত জীবনযাপন করতে পারে, এবং সেখানে আপনার সেই 5টি মৌলিক অধিকার সেটা সুনিশ্চিত হয়। আইনের সুশাসন থেকে শুরু করে আপনার সুস্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা এবং বাসস্থান, খাদ্য, বস্ত্র, এই সব কিছু যাতে সুনিশ্চিত করে আপনি একটি আধুনিক রাষ্ট্রে বসবাস করতে পারেন। সময়ক্ষেপণ না করে স্বল্প সংস্কার করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের দাবি জানান সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। আপনি জানেন যে আমাদের দলের যারা পলিসি মেকার আছেন, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, তারা প্রতিনিয়ত বলছেন যে সংস্কার করতে 3-4 মাসের বেশি লাগে না। আমরাও মনে করি, আমি ব্যক্তিগতভাবে ছাড়াও প্রত্যেকেরই জনগণেরও দাবি হচ্ছে দ্রুত যতটুকু ন্যূনতম সংস্কার দরকার, নির্বাচন কমিশন সহ, ব্যাংকিং খাত, অন্যান্য খাতের ন্যূনতম প্রশাসন সহ একটি নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, নির্বাচন করার জন্য ততটুকু করে যত দ্রুত আমরা একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারবো, দেশের উন্নয়নের গতি ততই ত্বরান্বিত হবে, অর্থনীতি ততই গতিশীলতা লাভ করবে। কেননা আবারও বলছি, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই পারে জনগণের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। সংস্কার বলেন, মেরামত বলেন, জনগণ কিন্তু নির্বাচিত সরকার তার জনপ্রতিনিধির কাছে তার দাবি দেওয়া দিচ্ছে। অতএব আমিও ব্যক্তিগতভাবে মনে করি দ্রুতই নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সংস্কার করে আমাদের দ্রুত নির্বাচনের দিকে দেশকে ধাবিত করি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা রাজনীতি করতে গিয়ে গুমের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো এখনও জানে না তারা ফিরবে কিনা। তার দাবি, অন্তর্বর্তী সরকারের উচিত গুম খুনের শিকার নেতাকর্মীদের একটি সঠিক তালিকা প্রকাশ করা হোক। আপনি আজ 15 বছর বা কেউ 10 বছর, কেউ 5 বছর ধরে অপেক্ষায় আছে, তার পরিবারের সেই ব্যক্তিটি হয়তো ফেরত আসবে। এই হয়তোর আশায় দিন গোনা সত্যি খুব কষ্টের। তা আমরা সুবিচার চাই, আইনের মাধ্যমে সেই স্বৈরাচারী আওয়ামী লীগের প্রতিটি দোষী ব্যক্তির বিচার হোক, জনগণেরই দেখতে চায়। উপযুক্ত সাক্ষী দিতে হবে। এই গণহত্যার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই জেনোসাইডের বিচার করতে হবে এবং এই বিচারের রায় মানুষ দেখতে চায়, এই নতুন প্রজন্ম সেটাই দেখতে চায়। তাহলেই হবে, যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাহলে তাদের আত্মার পরিশান্ত হবে, তখনই তাদের আত্মা শান্তি লাভ করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, কালবেলা।